সিদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে একটা বক্সে ভরতেই রেবার শাশুড়ি পেছন থেকে বলল, এখনো রান্না হয়নি বৌমা, তোমার শ্বশুর ভাত চাইছে। রেবা বক্সটা নুনের কৌটোর পিছনে লুকিয়ে ওড়না দিয়ে মুখ মুছে ব্যস্ত ভঙ্গিতে তরকারির হাঁড়ির ঢাকনা খুলে বারবার কাঠি দিয়ে নেড়ে লবণ দেখছিল। বাম হাতে সিদ্ধ ডিমের খোসাগুলো মুঠো করে রেখেছে। রেবা জানি ওর শাশুড়ি এইটা দেখলে আজ দুপুরে আর ভাত খেতে হবে না কাউকে, চেঁচিয়ে ঘর মাথায় করবে। রেবা বলল, আম্মা, আপনারা গোসল করে নেন, আমি ভাত বাড়ছি একটু পর। এই তো হয়ে গেল ডিম রান্না। রেবার শাশুড়ি এইদিক ওইদিক দেখে আস্তে করে চলে গেল। রেবা তাড়াতাড়ি ডিমের খোসাগুলো জানলা দিয়ে দূরে ফেলে দিল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলল। রেবা সিদ্ধ ডিমটা করেছে তার ভাইয়ের জন্য। রেবার ভাই তানবীর ওর বাসায় এসেছে এই মাস দুয়েক হলো। তানবীর ছোটবেলা থেকেই পড়াশোনায় ভীষণ ভালো, প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি কোনোদিন। গ্রামের স্কুলে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে সবসময় গ্রামের নাম উজ্জ্বল করেছে। রেবার বাবা একটা সস্তা কারখানায় কম বেতনের চাকরি করে, তাও ঘরটা তাদের মা দখলে। মা হাঁস মুরগি পালনে আর শাকসবজি চাষে পটু বলে পড়াশোনা চালিয়ে যেতে পেরেছে তানবীর আর বাকি ভাই বোন। সবার আশা তানবীর একদিন সবার ভাগ্য বদলে দেবে, কারণ সবাই জানে একটা হতদরিদ্র ঘর থেকে একটা ছেলে শিক্ষিত হয়ে চাকরি পেলে একটা পরিবার পুরোটাই উঠে আসবে, সমাজে স্থান পাবে। এই আশায় সবাই বুক বেঁধে রয়েছে। তানবীর কাউকে নিরাশ করেনি। বিসিএস এক্সামে একেবারেই প্রিলি পাশ করছে। রিটেন এক্সামে গিয়ে একবার আটকে গেল। গ্রামে বসে বই পড়ে প্রিলি পাশ করলেও রিটেন পাশ করতে সারাক্ষণ লেগে থাকতে হবে, আর ভালো গাইডলাইন লাগবে, সেটা সবাই বুঝে গিয়েছে। আবার প্রিলি পাশ করলো, এখন রিটার্নের জন্য প্রিপারেশন নিচ্ছে। 6 বছর আগে এবার বিয়ে হয়েছে শাওনের সাথে। শাওন একটা ফার্মেসিতে চাকরি করে, বেতন শহরের তুলনায় অতি নগণ্য। একটা কলোনিতে সেমি পাকা বাসায় ভাড়া থাকে, মা বাবা নিয়ে। 2টা রুম ঘরে, একটাতে শাওন আর রেবা, তাদের 2টা বাচ্চা নিয়ে থাকে। অন্য রুমে শাওনের মা বাবা। বসার ঘরে একটা চৌকিতে আগে শাওনের ছোট বোন ঘুমালেও তানবীর আসার পর থেকে শাওনের ছোট বোন তার মা বাবার সাথেই ঘুমায়। রেবার টানাটানির সংসারে তানবীরের বসে খাওয়া আর দিনরাত পড়াশোনা করা এক বিরাট বিলাসিতা। রেবা চাইলেও ভাইকে ভালো মন্দ খাওয়াতে পারে না। সারাদিন পড়াশোনা করে ইচ্ছে করে প্রতিদিন দুধ ডিম খাওয়াতে, কিন্তু জয়েন্ট নিম্নবিত্ত ফ্যামিলিতে এটা সেখানে অপরাধের সামিল। আজ শাশুড়ি 3টা ডিম এনে দিল পেঁয়াজ দিয়ে ভেজে ঝোল করে সবার জন্য রান্না করার জন্য। রেবা 2টা ডিমকে ময়দা দিয়ে বড় করে ভেজে ভাগ করেছে। একটা ডিম ভাইয়ের জন্য সেদ্ধ করেছে। ওড়নার নিচে লুকিয়ে তানবীরের টেবিলের সামনে এনে এদিক ওদিক তাকিয়ে বলে, তাড়াতাড়ি খেয়ে নে। তানবীর পেন্সিল দিয়ে বইয়ে দাগ দিতে দিতে বলল, আপু, তোকে না বলেছি এইসব আমার লাগবে না? সারাদিন ঘরে বসে থেকে এমনিতেই এত খাচ্ছি, তার উপর কিছু দিতেও পারি না। রেবা তাড়াতাড়ি ডিমটা তানবীরের মুখে ঢুকিয়ে বলে, চিন্তা করিস না, সব সুদে আসলে নিয়ে নেব, তুই চাকরি পেলে। তানবীর কিছু বলার আগেই রেবার শাশুড়ি ডাক দিল, অ বৌমা, ভাত দিলে? রেবা দ্রুত রান্নাঘরের দিকে এগোতে এগোতে বলল, হ্যাঁ আসুন। রেবার শাশুড়ি আর শ্বশুর এসে খেয়ে নিল। রেবা আর তানবীর শাওন 3টার দিকে আসলে তখন খায়। শাওন এসে তানবীরের গায়ে হাত দিয়ে বলল, তা কি খবর শালা সাহেব, আমরা স্যার ডাকতে পারবো কখন? তানবীর লাল হয়ে ওঠে। একসাথে বসে অনেক গল্প করে ওরা। তানবীরকে কখনো ভর করে না সায়ন, জানে পড়াশোনা গুরুত্ব কত। তানবীরের সেই খাওয়ার সময়টা ভীষণ ভালো লাগে, হালকা লাগে নিজেকে। মনে হয় শাওন যেন তার নিজের বড় ভাই। শাওন বাজার বা অন্য কাজে কোথাও গেলে শাওনের বস বেতনের টাকা কেটে নেয়, তাই তানবীর প্রায় গিয়ে শাওনের অবর্তমানে ফার্মেসিতে গিয়ে বসে। সব কাজ দ্রুত শিখে ফেলে সে। তানবীরের একটা বই লাগবে, কিন্তু কাকে বলবে, কিভাবে চাইবে, এসব ভাবছিল। রেবার বারণের কারণে কোনো টিউশনিও করতে পারে না, বলে আগে নিজের পড়াশোনায় মন দে। রেবা সেদিন সন্ধ্যায় ওড়নার কোণা থেকে একটা 500 আর একটা 100 টাকার নোট এনে বলল,
ধর, মা পাঠিয়েছে, কিছু লাগলে নিতে। আম্মা টাকা কোথায় পেল? ফোন করে জিজ্ঞেস কর। এই বলে রেবা তার ছেলেকে নিয়ে অন্য রুমে চলে গেল। তানভীর ফোন দিল। আম্মা, টাকা পাঠাইছো? পাইছো কই? আর কইস না, হাঁস দুইটা সারাদিন জ্বালায়, মাঝ নদের পুকুর থেকে তুলতে পারি না। সারাদিন বক বক করে, সেই বাড়ির বুড়ি ভালো লাগে না, দিছি পেশা। তানভীর জানে এটা বানানো গল্প, তাও কিছু বলতে পারে না। আস্তে করে বলে, আম্মা, মেতুল আর তুলি ভাত খাইব কি দিয়া? ডিম ছাড়া? তানভীরের মা কিছু বলতে পারে না। একটু পর কাপা স্বরে বলে, বাচ্চা মানুষ ওদের আর কি, তুই চাকরি পাইলে রোজ মাংস খাইব, হে লোবে এখন শাক পাতাও খাইব। তারপর ব্যস্ত ভঙ্গিতে দ্রুত স্বরে বলে, রাখি, ভালো করে পড়াশোনা কর বাবা। তানভীর কিছু বলে না, শুধু জানে এইগুলো সব ঋণ হয়ে রয়েছে। তার ভাই বোনরা গত 2 বছর নতুন জামা কেনে না, কিন্তু তাকে প্রতি মাসে অনেক নতুন বই কিনতে হয়। মিতুল মাত্র 6-এ পড়ে। পিকনিকে যাওয়ার আগে টাকা জমিয়েছিল, পিকনিকে যাওয়ার আগে তানভীরের হাতে দিয়ে দিয়েছিল। তানভীরের ঢাকা আসার সময় আস্তে করে পকেটে ঢুকিয়ে দিয়েছিল। তানভীর মানা করলো, তাও দিল। দেওয়ার সময় বলে দিতে ভোলেনি, ভাইয়া, তুই চাকরি পেলে আমি কিন্তু ডবল করে নিব রোজ এত টাকা, আমারও হক থাকলো তোমার টাকায়। শাওনের মা প্রায় ঝগড়া করে রেবার সাথে। রেবা ভালোই বোঝে কেন এসব করেন উনি। রেবাও চিল্লাচিল্লি করলে তানভীর বুঝে যাবে এইসব তার জন্য হচ্ছে, তাহলে সে পড়ায় মন বসাতে পারবে না। তাই নিজে নিজেই হজম করে। মাঝে মধ্যে শাওনকে আস্তে আস্তে বলে। শাওন একদিন তার মাকে একলা পেয়ে বলে, আম্মা, তানভীরের ভর করো না, ছেলেটা অনেক সুন্দর ভবিষ্যৎ আছে, যদি ভালো জায়গা যেতে পারে আমাদেরকে দেখবে না? অবশ্যই দেখবে আম্মা, কয়দিন থাকবে সে, একটু সময় দাও। আমরা তো সংসারে ঘানি টানতে গিয়ে পারলাম না স্বপ্ন পূরণ করতে, ওরে সুযোগ দাও। তুমিও বড় গলায় বলতে পারবে, বড় অফিসার অমুক আমার ছেলের শালা। শাওনের মা কিছু বলে না। তবে যেদিন পরীক্ষা দিতে যাচ্ছিল, সবাইকে সালাম করলো তানভীর। তখন শাওনের মা তানভীরের মাথায় পরম মমতায় হাত বুলিয়ে বলল, জীবনে অনেক বড় হও, কিন্তু যত বড় হও না কেন মাটিকে ভুলিও না। মনে রাখিও, লাউয়ের ডগা পুরো বাড়ির চাল ঢেকে ফেলতে পারে, কিন্তু শক্তি কিন্তু সে মাটিতে লাগানো এক নলা ডাটাতে। যা ময়লায় ঢেকে যায় উঠোনের এক কোণে, মাটি ছাড়বে তো ঘরের চাল আর তোমায় থাকতে দিবে না। তানভীরকে বুক ভরে দোয়া করলো। এত মানুষের আশা, ত্যাগ, ভরসা তানভীর ভাঙেনি। রিটার্ন ভাইবা সব পাশ করে ভালো পোস্টে চাকরি পেল। সবার সব যেন পূর্ণতা হতে লাগলো। তানভীর মা বাবাকে শহরে নিয়ে এলো, ভাই বোনকে শহরের স্কুলে ভর্তি করালো। রেবা আর শাওনের নামে একটা ফার্মেসি হয়ে গেল। সবে যেন উইয়ের ঢিবির মতো সব আতকাচা ভাবে গড়ে উঠেছিল। তানভীর চাইছিল আরো শক্ত করতে সবকিছু, কিন্তু যারা এতদিন তানভীরের পরিবারকে সমাজের গণ্যই নেয়নি, এখন সেসব চাচা মামাদের আনাগোনা বেড়ে গেল। তানভীরের মা বাবা খুশি ছেলের কারণে। এতদিনে তারা সমাজের চোখে উঠল। যাদের এতদিন বাড়ির দরজায় পা রাখার সাহস পায়নি, তারা এখন তানভীরের দরজায় এসে বসে থাকে। এইটা ওটা আনে, আলগা অনেক প্রেম জাগে। কিন্তু এইসব প্রেম মাথাচাড়া দিয়ে উঠে যখন তানভীরকে বিয়ে করানোর জন্য সবাই উঠে পড়ে লাগে। তানভীরের মা চাইছে গ্রাম থেকে তাদের মতো সাধারণ ঘরের মেয়ে আনতে, কিন্তু সবার চক্ষু ছানা বড়া। ছেলের এত বড় ক্ষতি চাইছো তোমরা? যে সমাজে থেকেছো তোমরা, এটা সে সমাজ না। তাল মিলিয়ে চলতে গেলে নিচের দিকে না উপরের দিকে উঠতে হবে, না হলে ছেলে চলবে কি করে? ছেলেকে সমাজে আরেক পা এগুতে গেলে আরেক বড় ব্যক্তির সাথে সম্পর্ক করতে হবে। সবাই সায় দিল। তাও একটা কথা, তানভীর কাজ নিয়ে ব্যস্ত। রেবাকে আর শাওনকে এই দায়িত্ব দিয়ে দিল। শাওনকে সবাই এতদিন যে সম্মান দিত, এখন আরো তার বেশি দেওয়া হয়। শাওন আর রেবার কথাই শেষ কথা, কারণ কচু পাতার সংসারটা তারাই শক্ত হাতে এতদিন আগলে ধরেছিল। সবার পছন্দ মতো বিশাল ঘরের আরেক সম্মানীয় ব্যক্তির মেয়ে রিয়ার সাথে তানভীরের বিয়ে হলো। তারা বিয়েতে তানভীরকে এত সম্মান করেছে,
সবার মন ভরে গেল। তানভীর চাইল না কিছুই, কিন্তু তারা মেয়ের জন্যই এত কষ্ট করেছে, তাই দামি আসবাব, টিভি, ফ্রিজ, এসিতে ভরিয়ে দিল ঘর। এত ভালো একটা ছেলে পেল, এইসব তো হয়তো স্বাভাবিক সবার জন্য, কিন্তু রেবার মোটেও পছন্দ না এত দামি জিনিস নেওয়াটা। বলল, আম্মা, একদিন এই ঘরে মানুষ নয়, গাছ কথা বলবে। প্রথম বছর দুয়েক সব ঠিকঠাক চলল, কিন্তু এরপর রিয়ার স্বভাব, আচার আচরণ সবটাতে কেমন যেন তাচ্ছিল্য ভাব। তানবীরের সবকিছুতে কন্ট্রোল। সবাইকে কেন তানবীরকেই দেখতে হবে, সবার জন্য কেন টাকা খরচ করবে, এইসব নিয়ে দিনরাত কানের কাছে ঘ্যান ঘ্যান করত। তানবীরের যখন কোনো প্রতিক্রিয়া পায় না, তখন বাইরে বলা শুরু করলো। তানবীর প্রথম প্রথম প্রতিবাদ করত, কিন্তু রিয়া ভয় দেখাতো মিথ্যা মামলার, নির্যাতনের মাধ্যমে সবাইকে জেলে ভরার, সুইসাইড করার। সারাক্ষণ খিটখিট করত। তানবীর মেনে না নিলেও নিজেই সব সামলানোর চেষ্টা করত। মা বাবার কোনো ডাক্তার দেখাতে হলে নিজেই গিয়ে করিয়ে আনত। ভাইয়ের বোনের হাত খরচের চাওয়ার আগেই দিয়ে দিত। রেবাকে আর শাওনকে মাঝে মধ্যে টাকা দেওয়া সব যেন ধীরে ধীরে চুপিসারে হতে লাগলো, যেন তার নিজের টাকা সে নিজে চুরি করছে তার আপন জনদের দিতে। কিন্তু রিয়া যেন ছাড়া হাত পা টাকা খরচ করত। দামি শাড়ি, দামি গহনা, যা স্ট্যাটাসের সাথে যায়। রিয়ার ভাইয়ের ছেলের বার্থডে ছিল, বোনের মেয়ের অনুষ্ঠান। কত খরচ! সেখানে খরচ করতে একটু লজ্জা করতো না কারো। তানবীর আর রিয়ার দুইটা ছেলে এখন। রিয়া আর কারোর সাথে থাকবে না, বারবার প্রেসার দিচ্ছে অন্য বাসা নিতে। তানবীর বলে, মা বাবার দায়িত্ব কে নেবে? রিয়া বলে, তুমি কি একা ছেলে, অন্যরা দেখবে না? করেছ তো, আর কত করবে? তোমার ভাই বড় হচ্ছে, সে নেবে। আমি যদি নিতে না পারি, সে কেন নেবে? রিয়া, আমাকে আজকের আমিকে বানানোর জন্য তারা কি করেছে তুমি দেখোনি? তাই তোমার যা দরকার তোমাকে দিচ্ছি আমি, আমাকে আমার দায়িত্ব করতে দাও। স্ত্রীর সুখ স্বাচ্ছন্দ্য আর ছেলে মেয়ে ভবিষ্যৎ নিশ্চিত করাও তোমার দায়িত্ব। আমি বেশি কি চাইছি? যা সব মেয়ে চায় আমিও তাই চাইছি। তোমার টাকার উপর আমাদের অধিকার নেই? তোমাদের কোনো চাওয়া তো অপূর্ণ রাখছি না রিয়া। বাকি সব খরচ বন্ধ করলে আরো ভালোভাবে রাখতে পারবে, ছেলেদের আরো ভালো স্কুলে পড়াতে পারবে। প্রতিদিনের এই সব ঝগড়া করতে করতে তানবীর যেন নিজের সাথে রোজ যুদ্ধ করে। রিয়া কোনো ভিলেন মেয়ে না, তার স্ত্রী, হয়তো তার অধিকার এইটা, কিন্তু তানবীর জানে রিয়া সেই সব কিছুই দেখেনি, সেই সব স্যাক্রিফাইস করেনি যা এই ঘরের প্রতিটা মানুষ তার জন্য করেছে। যখন তাদের কাছে ছিল না কিছুই, তখন তারা যা দিয়েছে তা এখন হাজার গুণেও সমান হবে না। রেবার শাওন এখন খুব একটা আসে না। শাওনের ব্যবসায় ভীষণভাবে ক্ষতি হয়। রেবা চায়নি তানবীরের থেকে কিছু নিতে। রেবা জানে রিয়া কি পরিমাণ খিটমিট করে, কিন্তু তাও তানবীর তার জমানো ডিপিএস ভেঙে দিয়ে তাদের একটা বড় অঙ্কের টাকা দিল। রিয়া কিছুদিন পর জানতে পেরে ভীষণ ঝামেলা বাজালো। কেন সে রিয়াকে জানায়নি? রিয়া সেই টাকায় কত কিছু প্ল্যান করে রেখেছে। রিয়া চুপ থাকলো না, রেবাকে ফোন দিয়ে ইচ্ছে মতো শোনালো। লোভী, স্বার্থপর অনেক কিছুই বলল। তার স্বামীকে শুষে খাচ্ছে এইসবও বলল। ফেসবুকে এইসব নিয়ে স্ট্যাটাস দিল। হাজার মানুষ হাজার রকম ভাবে রেবাকে আর শাওনকে কত নিচু করে দেখছে, আর স্বার্থপর মানুষ বলে কত কমেন্ট করলো। তানবীর তার মা বাবা ভাই বোন শুনেও হাজারবার প্রতিবাদ করেও কিছু করতে পারল না। এতে সমস্যা আরো বেড়ে গেল। উল্টা তাদেরই শুনতে হলো তারা সবাই কিভাবে তার স্বামীকে গাধার মতো খাটিয়ে আরামে জীবন কাটাচ্ছে। শাওনও শুনল। শাওন আর রেবার টাকা ছিল না, তবে প্রচন্ড আত্মসম্মান নিয়ে জীবন পার করেছে ওরা। শাওনের সেদিন একটা মাইনর হার্ট অ্যাটাক এলো। সবাই ছুটে গেল, তানবীর যেতে পারেনি। রিয়া ছেলেদের মাথার কসম দিল যদি আর একটাও টাকা তাদের দেয়, তাদের মরা মুখ দেখবে। তানবীর বারান্দায় বসে সিগারেট খেলো আর ভাবতে লাগলো সব কতটা কষ্ট করে সে পড়াশোনা করেছে। খাতার পাতা নষ্ট না হওয়ার জন্য কত ছোট করে অঙ্ক করত, একটা বইয়ের জন্য বন্ধুদের বাড়ির কাজ দিন রাত জেগে করত, ভোরে ছুটতো বাবার সাথে, মায়ের সাথে তপ্ত দুপুরে বিলে খেতে কাজ করত। এই জীবনের সফলতার জন্য হাজারো যুদ্ধ মানুষ করতে রাজি ছিল। একটু সুখের আশায় কত মাইল হেঁটেছে, ক্লান্ত লাগতো না। এখন হাঁটতে হয় না, কিন্তু ভীষণ ক্লান্ত লাগে এসি গাড়িতে বসেও।
কিন্তু সংসারে এমন সব ভয়াবহ যুদ্ধ থাকে যেখানে জয় পরাজয় ব্যথা একই, পক্ষে বিপক্ষ সব নিজের, ক্ষত সব নিজের। কার সাথে করবে যুদ্ধ? তার নিজের সন্তানের মায়ের সাথে, যে সব ছেড়ে এসেছে তার জন্য, যে তাকে ভালোবাসে, আগলে ধরে বাঁচতে চায়, নাকি নিজের মায়ের সাথে, যে 3 বেলার 1 বেলা খেয়ে সারাদিন মাঠে ঘাটে কাটিয়েছে, নিজের বোনের সাথে, যে বোন নয় মায়ের মতো ঢাল হয়ে দাঁড়িয়েছে আজীবন। রেবা লুকিয়ে আনা সেসব দুধ ডিমের ঋণের 16 আনা কি এখনো শোধ হয়েছে, নাকি মিতুলের সেসব ভাঙতি জমানোর টাকা এখনো ডবল হয়েছে? ঘরে কেউ নেই, সবাই রেবার ওখানে। শাওনকে হসপিটাল থেকে আনা হয়েছে। পরের দিন তানবীর আস্তে আস্তে করে তার বোনের বাসায় গেল। রেবা ভাইকে ঢুকতে দেখে কিছু বলল না, চা নাস্তা দিল। রেবা বলল, তোর কোনো টাকা আমাদের লাগবে না, আমাদের যতটুকু সামর্থ্য আমরা করে নেব, তুই যা। আমাদের জন্য অনেক করেছিস, তোর জন্য আমরা যা করেছি তার দ্বিগুণ দিয়েছিস, আর লাগবে না। তানবীর ক্লান্ত চোখে তাকালো, বলল, কোথায় কি করলাম রে দিদি? রান্নাঘর থেকে ভয়ে ভয়ে এনে আমার মুখে ঢুকিয়ে দেওয়া সেই সিদ্ধ ডিমের দামেই এখনো শোধ হলো না যে, আর বাকি সব তো অনেক দেরি। রেবা ভাইকে জড়িয়ে ধরে ভীষণ কান্না করে। তানবীর উঠে দাঁড়িয়ে বলে, টাকা দেব না, আমি জানি তোর আর ভাইয়ার আত্মসম্মান কত। ফার্মেসির চাবি দে, ভাইয়া এখন অসুস্থ, আমি গিয়ে বসি ফার্মেসিতে। ঘর চলবে কি করে তোর? আমি কোনো কিছুই ভুলি না তো জানিস। রেবা ভেজা ভেজা চোখে ভাইয়ের হাতে দোকানের চাবি দিয়ে দেয়। তানবীর গিয়ে বসে রেবা ফার্মেসিতে। রিয়া একবার ফোন দিয়ে বলে, আমাকে সবার কাছে খারাপ বানাতে তোমার একটু লজ্জা করে না, তাই না? তানবীর ফোন কেটে দেয়। ওষুধের বক্সগুলোতে হাত লাগাতে লাগাতে তানবীর অনুভব করল বুক থেকে বিশাল একটা বরফের পাথর যেন আগুনের তাপে গলে যাচ্ছে। তার বুকটা হালকা হয়ে উঠছে, ঠিক যেমনটা লাগতো যখন 3টা শাওন খেতে গেলে রেবা তানবীর আর শাওন খেতে খেতে যে গল্প হাসিতে মেতে ওঠার পর বুকে যে সুখানুভূতি হতো, তেমন লাগছে। আজ বুঝলো লুকিয়ে আনা সেদ্ধ ডিমের ভালোবাসার ফিরতি লুকিয়ে দেওয়া ভালোবাসাতেই পূর্ণ হয়, টাকাতে নয়। অনেকে হয়তো গোড়া ছিঁড়ে উপরে উঠে যায়, তারা বাইরের থেকে ভীষণ খুশি দেখালে আসলেই কি ভালো থাকে জানা নেই তানবীরের। তানবীরের মতো কিছু সংগ্রামী মেধাবী নিজেকে ক্ষত করতে করতে মধ্যবয়সে এসে নিজের আত্মীয় কাছে এমন ভুলে যাওয়া তানবীরে পরিণত হয়। ছেলে মেয়ে স্ত্রীর কাছে বোকালোকে পরিণত হয়, আর নিজের কাছে নিশ্চুপ তানবীরে পরিণত হয়। কারণ কেউ কেউ তারা লাউয়ের ডগার মতো ঘরের চাল ছেয়ে ফেললেও গোড়া উপরে ফেলতে ভয় পায়, কারণ তারা জানে গোবরে আষ্টে থাকা ময়লার স্তূপটাই তার পরিচয়, তার অস্তিত্ব, তার গোড়া, তার নারীর টান, মায়ার টান, সেটা ছাড়া সে বিলীন। শেষ হলো আজকের গল্প গোড়া। কলমে দোলনা বড়ুয়া, তৃষা।